আমাদের একটু অ্যাডভেঞ্চারের শখ হয়েছে, অবশ্যই রেকমেন্ড করব না এইভাবে যেতে। সোজা রাস্তায় আপনি যেতে পারেন। ये इसका छिलका भी खाया जाता है। सोलंग मिली ग्राउंड उस पर पान में छुपेगा नहीं। মানালি হিমাচল প্রদেশের সবথেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটা হলো বিয়াস নদীর তীরে অবস্থিত মানালি। এবারের পুজোর ছুটিতে হিমাচল ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য ছিল মানালি। যদিও এবারের ছুটির প্রথমটা শুরু হয়েছিল আগ্রা থেকে। আগ্রা বেড়ানোর গল্পটা আগের ভিডিওতে আছে, তার সাথে আছে আগ্রা বেড়ানোর কমপ্লিট ট্যুর গাইড। আগ্রাতে কোথায় ছিলাম, কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, সে সমস্ত কিছুই তথ্য রয়েছে আগের ভিডিওতে। আগ্রা থেকে আমরা পৌঁছাই চণ্ডীগড়, আর সেখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। ভোর 3:15 আমরা এসে পৌঁছেছি চণ্ডীগড় স্টেশনে। আমাদের গাড়ি একটি বলা আছে যে গাড়িতে আমরা ডাইরেক্ট মানালি যাব। তো এখন দেখা যাক সেই গাড়িটা এসে গেছে কিনা। হ্যাঁ, ফোন করেছিল ড্রাইভার দাদা। তো এই হচ্ছে চণ্ডীগড় স্টেশন। আমাদের গাড়ি এসে গেছিল, আর ভোর 3:30 নাগাদ আমরা রওনা দিয়েছিলাম মানালির পথে। প্রায় ভোর 5টা। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি চণ্ডীগড় থেকে, প্রায় ঘন্টা দেড়েক। এক্স্যাক্টলি জায়গাটার নাম আমি বলতে পারছি না। ধাবার সামনে দাঁড়িয়েছি একটু চা খেতে। আমরা এই যে গাড়িটা, এটাতে করেই যাচ্ছি মানালি। তো যেটা বলার সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, বোঝাই যাচ্ছে ভালো ঠান্ডা হবে মানালিতে। রাত জাগার ক্লান্তি আর শীত কাটাতে এক কাপ চা না হলে চলছিল না। যাই হোক, ভোরের কুয়াশার চাদর সরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। চণ্ডীগড় থেকে মানালির দূরত্ব 270 কিলোমিটার। সময় লাগে প্রায় 5.5 ঘন্টা মতো। এটা ন্যাশনাল হাইওয়ে 21, যাকে কিরাতপুর মানালি হাইওয়েও বলা হয়। এখানে মোট 14টা টানেল আছে, যার মধ্যে আমরা এখন পেরোচ্ছি টানেল নাম্বার 7। আরও কিছুটা এগিয়ে যেতেই বাইরের প্রকৃতির দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করলো। রাস্তার দুপাশে গগনচুম্বী পাহাড় আর নিচে দিয়ে বয়ে চলা বিয়াস নদী জানান দিচ্ছে আমরা হিমাচল প্রদেশে অনেকক্ষণ হলো ঢুকে গেছি। সকাল 7:30। এখনও মানালি আসতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগবে। ব্রেকফাস্ট করতে নামলাম এই বিবি রেস্টুরেন্টে, বিবি বাস্তা হোটেল, বিবি বাস্তা। এইটা এখানে আমাদের ব্রেকফাস্ট এসছে। এটা আলুর পরোটা আছে, একটা গভীর পরোটা আছে, এটা একটা ম্যাগি আছে। দামগুলো একটু বেশি, কারণ এই ম্যাগিটার দামই 70 টাকা, আর এই দুটো 70 টাকা করে আছে। দামটা একটু। আমরা যারা ট্রাভেল ব্লগ বানাই, যেখানেই থাকি, যাই খাই, চেষ্টা করি সত্যিকারের রিভিউ দেওয়ার। আর সত্যিটা সবসময় ভালো নাও হতে পারে। যেমন এই ধাবার রিভিউ আমি 1 আউট অফ 5 দেব। শুধু যে দাম বেশি সেজন্য নয়, কারণটা দেখুন। আরেকটা ব্যাপার, ম্যাগির মধ্যে মাছি পাওয়া যাচ্ছে এই রেস্টুরেন্টে। ম্যাগির মধ্যে বেটা খেতে পারলো না, ম্যাগির মধ্যে মাছি। দিনের প্রথম খাবারটা এরকম হলে একটু মেজাজটা খারাপ হয়ে যায় ঠিকই, কিন্তু প্রকৃতি সেই মেজাজ আবার ফুরফুরে করে দেয়। এই রাস্তায় হিমাচল প্রদেশের মোটামুটি 3টে বড় শহর পড়ে: সুন্দরনগর, মান্ডি এবং কুল্লু। আমরা প্রায় কুল্লুর কাছাকাছি। মানালি এখনো 48 কিলোমিটার। আরও খানিকটা এগিয়ে যেতেই চোখ আটকে গেল এই বিশাল বড় বড় বেলুনগুলোতে। বেলুনগুলো যেন ডাকছে, লোভ দেখাচ্ছে আকাশ ছোঁয়ার। এসব ভাবতে ভাবতেই কখন যেন গাড়ি পৌঁছে গেছে হিমাচল প্রদেশের বিখ্যাত শৈল শহরে। মানালি ম্যালের খুব কাছেই বুদ্ধিস্ট মনেস্ট্রির উল্টো দিকে এই স্নো মাউন্টেনে আমরা এবার ছিলাম। আমরা আছি স্নো মাউন্টেন হোটেলে, মানালি মল রোডের একদম কাছে স্নো মাউন্টেন হোটেল। তো হোটেলটা একবার দেখিয়ে নিই রুমটা ঘাটাঘাটি হওয়ার আগেই। এটা একটা ডাবল বেডেড রুম, এরকম তার বিছানা, আর দুটো
চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, একটা ছোটো মতো টিভি আছে, এখানে একটা কাবার্ড আছে, এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে একটা জানলা, সেই জানলাটা যদি সরাই তাহলে এরকম মানালি একটা মনেস্ট্রি আছে, একদম মনেস্ট্রির উল্টো দিকেই এই হোটেলটা। এখানে একটা আয়না আছে, আর এটা হচ্ছে বাথরুমটাও ভীষণ সুন্দর, মানে এত সুন্দর যে বাথরুম থেকেই বাইরের দৃশ্য খুব ভালো দেখা যায়। কাল ট্রেনে প্রায় সারা রাত জাগা ছিল, তাই দরকার ছিল একটা ভাত ঘুমের। তাই হোটেলের পাশেই একটা বাঙালি ভাতের হোটেলে ঢুকে পড়লাম। আমাদের যে হোটেলটায় আছি সেই হোটেলের একদম পাশের গলিতেই বাঙালি হোটেল আছে, যে শান্তি ভোজনালয়, মোহনবাবু বাড়ি মেদিনীপুরে। সেই হোটেলে আজকে আমরা দুপুরের খাবারটা খাবো। এটা হচ্ছে এখানকার ভেজ থালি, একটা সবজি আছে, আলু ভাজা, এটা আর একটা কি সবজি বুঝতে পারছি না ঠিক, আর এটা ডাল, এরকম। এটা হচ্ছে পুরো ভেজ থালি। এরপরে মাছ, মাংস, ডিম যে যা নেবেন সেরকম থালি। তো আমরা আপাতত ডিমটা অর্ডার করেছি, দেখি আসুক। এখানে ভেজ থালি ছিল 140 টাকা আর ডিমের থালি 160 টাকা। খাবার দাবারের স্বাদ বেশ ভালো, শরীর বিশ্রাম চাইছিল, কিন্তু মন বলল একবার মেলে ঘুরে এলে কেমন হয়। তাই খাওয়ার পরে একবার চট করে ঘুরে এলাম দুপুরের ফাঁকা ম্যাল থেকে। মানালি ম্যাল রোডের আমরা যে হোটেলে আছি, হোটেলের সামনেই উল্টো দিকে এই মনেস্ট্রিটা আছে। আজকে আমরা প্রথমেই এই মনেস্ট্রিটা একটু ঘুরে নেব, তারপরে সন্ধ্যের ম্যাল রোড এনজয় করব। এই হচ্ছে মনেস্ট্রি, আর তার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটাতেই আমাদের হোটেল। মনেস্ট্রির যে চত্বর সেটাও বেশ বড়। এই হলো মনেস্ট্রি, আর এই বিল্ডিংটা হোটেল স্নো মাউন্টেন। মানে এর থেকেই বোঝা যায় বাঙালিরা যেখানে যায় খেতে ছাড়ে না। বাঙালি হোটেলে ভর্তি মানালি। হোটেল শান্তিনিকেতন, সামনে আশাপুরী ভোজনালয়, তারপরে একটু আগে সাগর হোটেল দেখে এলাম। মানে এই পুরো এরিয়াটা বাংলা খাবারের দোকানেই ভর্তি। বাঙালিরা কি অন্য জায়গায় গিয়ে কিছু টেস্ট করতেও শিখলো না? মাছ ভাতের বাইরে বাঙালি যেন বেরোতেই পারে না। सोलंग मिली ग्राउंड, पुष्पा पान में छुपेगा नहीं। मनाली की पुलिस यूपी कानपुर पुष्पा पान में छुपेगा नहीं। कितना प्यारा पुष्पा ने पान बनाया। ভাবুন তো, পুষ্পা আপনাকে পান খাওয়াতে এলে আপনি পান না খেয়ে থাকতে পারবেন? সে পানের দাম 30 টাকা হোক না কেন। মানালির ম্যাল রোড, চারিদিকে প্রচুর দোকান, খাওয়া দাওয়ার, পশমে জামা কাপড় থেকে শুরু করে খেলনা, মানে সব ধরনের জিনিসপত্রর দোকান এখানে রয়েছে। সামনে এটা একটা দুর্গা মায়ের মন্দির আছে। এই ম্যাল রোড, মানালি ম্যাল রোডের সাথে ভীষণভাবে মিল আছে এমজি মার্গের, গ্যাংটকের এমজি মার্গের ঠিক যেরকম রাস্তা, তার দু সাইডে এরকম বসার জায়গা আছে, এখানেও তাই। হ্যাঁ, এই জায়গাটা এলে তো পুরো এমজি মার্গই লাগছে। এখানে মাঝেও বসার জায়গা আছে, হ্যাঁ, তো গাছ আছে, দুদিকটায় বসার জায়গা আছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর খুব প্রিয় জায়গা ছিল এই মানালি শহর, আর তার নামেই মানালি শহর থেকে যে লে যাওয়ার রাস্তায় সেখানে হয়েছে অটল টানেল। আর এইখানে মানালি ম্যাল রোডের ওপরে ওনার একখানা বিশাল বড় মূর্তি। আমাদের বেড়াতে যাওয়া মানেই লোকাল খাবার ট্রাই করা, আর মানালির ম্যাল রোডে সেটির অভাব কখনো হবে না। আজকে সন্ধেটা মূলত আমরা ফুড এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। এখন যেটা বানানো হচ্ছে সেটার নাম লাফিং। এটি একটি তিব্বতী খাবার, তবে দার্জিলিং বা সিকিমের যে তিব্বতী রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমি এটা দেখেছি বলে মনে পড়ছে না। ময়দার তৈরি একটা পাতলা র্যাপারের মধ্যে শেজওয়ান সস অথবা চিলি অয়েল দেওয়া হয়। তার মধ্যে পনির, সয়াবিন অথবা
চিকেনে স্টাফিং করা হয়। তারপর এটাকে রোল করে ছোট ছোট টুকরো করে কেটে সার্ভ করা হয়। স্ট্রিট ফুড হিসেবে এটা কিন্তু দারুণ জনপ্রিয় আর খেতেও খুব টেস্টি। ম্যাল রোডের কাছেই একটা রেস্টুরেন্ট আছে, আশিয়ানা, একদম ভেজ হোটেল। এটাতে আমরা ঢুকলাম। মেনলি আমাদের উদ্দেশ্য ছিল সিদ্ধু খাওয়া। তো এই যে চলে এসেছে অথেন্টিক, যেটা হিমালয়ান ডিশ সিদ্ধু। এটা চলে এসেছে আমাদের অথেন্টিক হিমাচল প্রদেশের ডিশ সিদ্ধু। আটার ডো বানিয়ে সেটাকে ফার্মেন্ট করা হয়। তার মধ্যে আখরোট, বাদাম এবং অন্যান্য মশলা দিয়ে স্টাফিং করা হয়। তারপর সেটাকে ভাপানো হয়, অনেকটা আমাদের সেদ্ধ পিঠের মতো। পরিবেশনের সময় ওপরে খানিকটা ঘি বা বাটার ছড়িয়ে দেওয়া হয়, আর সাথে থাকে চাটনি। আচ্ছা, মল রোডে অসংখ্য রেস্টুরেন্ট আছে ডিনার করার জন্য, লাঞ্চ করার জন্য। আমরা দিনের বেলাটা বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু রাত্রেবেলাটা ভাবলাম একটু ধাবাই খাই। এবার মল রোড থেকে একটু ভেতরের দিকে এলে মল রোডের ধাবাগুলোর একটু দাম বেশি, তো সেই জন্য মল রোডে যদি একটু ভেতরের গলির মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন অজস্র ধাবা রয়েছে। তো আমরা এই ধাবাটায় আছি, এই ঠাকুর ধাবা। এটাতে আজকের রাতের ডিনার আমরা করব। হ্যাঁ, তো খাবার রেডি হচ্ছে। কীরকম কী খাবার সেটা আমি গিয়ে বলছি। আচ্ছা, আমরা দুটো ভেজ থালি নিয়েছি, এক্সট্রা রুটি আর এক্সট্রা একটা চিকেনের প্লেট নিয়েছি। আপাতত খাবার কিন্তু খুব টেস্টি। মানে আমরা সবসময় চেষ্টা করি যেখানে স্থানীয় মানুষরা খাচ্ছে সেখানে খেতে। তো এখানে স্থানীয় মানুষরা খাচ্ছে দেখেই ঢুকলাম। তো খাবার কিন্তু খুব ভালো, একদম টাটকা খাবার। এরকম ভেজ থালিতে একটা তরকারি, একটা ডাল, একটা রাজমা আছে, আর এক্সট্রা তার সাথে চিকেন আছে। আর রুটি, দুটো করে রুটি, রাইস থাকছে। কেউ চাইলে রাইসের বদলে রুটি নিতে পারে। গুড মর্নিং। আজকে আমাদের মানালি সাইট সিইংয়ের দিন। আমাদের গাড়ি চলে এসছে অনেকক্ষণ, আমাদের একটু লেট হয়ে গেল। তো এখন আমরা সাইট সিইংয়ে বেরোচ্ছি। এখন মোটামুটি সকাল 9:40 মতো বাজে। অন্যান্য যেসব আমি ভিডিও দেখেছি সেটাতে দেখেছি প্রচণ্ড ভিড় হয় হাড়িম্বা টেম্পল বা হিড়িম্বা টেম্পলে। তো এখন কিন্তু অনেকটাই ফাঁকা আছে, সেটা হতে পারে অনেক সকাল বলে। আর একটা জানছিলাম যে এই সময়টা একটু ফাঁকাই থাকে, যে যখনই বরফ পড়া শুরু হবে তখন মানালিতে প্রচণ্ড ভিড় হবে, এবং যথারীতি প্রত্যেকটা যে ট্যুরিস্ট স্পট সেগুলো ভিড় হতে থাকবে। অজ্ঞাতবাসে থাকাকালীন দ্বিতীয় পাণ্ডব ভীম এই জায়গায় আসেন। এখানে তখন হিড়িম্ব নামে এক রাক্ষস বাস করত। তার বোন হিড়িম্বা শর্ত রেখেছিলেন যে হিড়িম্বকে যে যুদ্ধে পরাজিত করতে পারবে তার সাথেই তিনি বিবাহ করবেন। দ্বিতীয় পাণ্ডবের কাছে হিড়িম্ব পরাজিত হন এবং ভীম হিড়িম্বাকে বিবাহ করেন, যিনি পরবর্তীকালে এখানে তপস্যা করেন এবং দেবী হিড়িম্বা নামে পরিচিত হন। 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং এই মন্দির নির্মাণ করেন। সাধারণত এই রাস্তাটা দিয়েই সবাই আসে, এসে এই পথ ধরে হাড়িম্বা মন্দিরে ওঠার রাস্তা এটা, কিন্তু আমরা এসেছি তার ঠিক উল্টো দিকে। এর রাস্তাটা দু সাইডে প্রচুর জিনিসের পসরা আছে, অনেকে হিমাচলি পোশাক পরে ছবি তোলে। তো এখন অনেকটাই সকাল বলে সেই ভিড়গুলো, সেই পসরাগুলো জাস্ট বসছে, এই যে জামা কাপড় নিয়ে সব জাস্ট বসছে, এখনও ভিড়টা সেটা হয়নি। তো যাই হোক, ভালোই হলো, আমরা ফাঁকা ফাঁকায় উল্টো দিক থেকে এসে, উল্টো দিকের রাস্তাটা দিয়ে এসে মন্দির দর্শন করে নিলাম। হিড়িম্বা মন্দিরের একদম অপোজিট দিকে এই ডুংরি বনবিহার আছে। এখানে টিকিট লাগে, 8 বছরের উপরে বাচ্চাদের 10 টাকা করে টিকিট। সেই টিকিট কেটে ভেতরে যাওয়া যায়। এখানে ট্রেল আছে, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিসের জায়গা আছে, এটুকুই যা। তো বেশিরভাগ মানুষই যাচ্ছে না, আমরাও তাই, আমরা গেলাম না। এই যে ঘন্টা, আর তার উল্টো দিকেই রয়েছে এই যে ঘটোৎকচ মন্দির। এই যে বড় গাছটি, এই গাছের নিচেই রয়েছে ঘটোৎকচের মন্দির।
হিড়িম্বা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচের মন্দির। ঘটোৎকচ মন্দিরের একেবারে কাছে রয়েছে হিমাচল কালচারাল মিউজিয়াম। মিউজিয়ামের টিকিটের দাম 30 টাকা করে, আমাদের দুজনের, বাচ্চার লাগলো না, আমাদের দুজনের 60 টাকা টিকিট হলো। এবং সব থেকে ভালো কথা হচ্ছে মিউজিয়ামের ফটোগ্রাফি অ্যালাউড। ট্র্যাডিশনাল হিমাচলি পোশাক আশাক, ঘর বাড়ি এই সমস্ত কিছু দিয়েই মিউজিয়ামটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো। এই মিউজিয়ামটার খোঁজ হয়তো অনেকের কাছেই নেই, তবে শিল্প এবং ইতিহাস প্রেমীদের কাছে এই জায়গাটার মূল্য অপরিসীম। ওল্ড মানালিতে মানালি ক্লাব হাউসে পৌঁছালাম। ক্লাব যেহেতু, ক্লাবের সদস্যদের সমস্ত ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, আর সাধারণ পর্যটকদের টিকিট কেটে ঢুকতে হয়। বয়ে চলা বিয়াস নদীর তীরে অনেক রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। যারা শুধুমাত্র মানালি ঘুরতে আসবেন তারা এইসব অ্যাক্টিভিটি এখান থেকে করে নিতেই পারেন। ক্লাব হাউসের মধ্যেই খাওয়া দাওয়া, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস এসবের প্রচুর দোকান রয়েছে। তবে আমরা এখানে সেরকম কিছু কেনাকাটা করিনি। আমরা শপিং করেছিলাম মানালি ম্যাল রোডের কাছেই একটা দোকানে। সেই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বারও আপনাদের সাথে শেয়ার করব। ক্লাব হাউসের এই দোকানটি আমার খুব পছন্দ হয়েছিল। বিভিন্ন ধরনের হজমিগুলি, মুখশুদ্ধি, আদা স্যুট, ছোটোখাটো চকলেট সব এখানে পাওয়া যায়। আমরাও টুকটাক কিনেছিলাম এখান থেকে। ক্লাব হাউস থেকে বেরিয়ে পড়লাম। ক্লাব হাউস থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে বলছে 1 কিলোমিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব মনু টেম্পেলে। তো এখন আমরা সেই রাস্তাতেই হাঁটছি। এবার বলছে 1 কিলোমিটার, জানি না শেষ অবধি কতটা হাঁটতে হবে। ওপরে গেলে মনু টেম্পল পাবো। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। পুরো মানালি থেকে, এমনকি এটা তো ওল্ড মানালি, সেখান থেকেও স্কুটি, বাইক সব রেন্টে পাওয়া যায়। সেটা নিয়ে স্পিতি, লাউল এসব ভ্যালিগুলো বাইকে ট্রাভেল করাই যায়। তো আগে রাস্তার একটা ঢালে দেখলাম আর 100 মিটার, এখানে আবার দেখাচ্ছে 115 মিটার। পাহাড়ে এটাই মহা মুশকিল যে 1 কিলোমিটার মনে হয় 5 কিলোমিটারে হয়। যাই হোক, আর একটু দেখাচ্ছে, দেখা যাক, যাই। শেষ পর্যন্ত এসে পৌঁছালাম মহর্ষি মনু মন্দির। হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যের পুত্র হলেন মহর্ষি মনু। অন্য মতে তিনি আবার ব্রহ্মার মানসপুত্র। মহর্ষি মনুর থেকেই মানব জাতির সৃষ্টি বলে মনে করা হয়। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এগুলো হচ্ছে রাজমা গাছ। রাজমা থেকে, রাজমা গাছের যে ফল, সেখান থেকে ওনারা এই সিডগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছেন। শুকনো হচ্ছে, শুকনো করার পরে আমাদের যেমন সরস্বতী শিশু মন্দির আছে, এখানেও এই স্কুলটার নাম হচ্ছে সরস্বতী বিদ্যা মন্দির। সেখানে বাচ্চারা ভোজন মন্ত্র পাঠ করে, আর এখন ওদের বোধহয় টিফিন 1টা বাজে, হ্যাঁ টিফিনই হবে, সবাই খেতে বসেছে, খাচ্ছে। বেশ সুন্দর একটা দৃশ্য। ক্লাব হাউস আর মনু টেম্পল থেকে নেমে এসে এখন আমরা বশিষ্ঠ মুনি টেম্পলের দিকে যাচ্ছি। সেখানেই যোগিনী ওয়াটারফলস আছে। এখন প্রশ্নটা হচ্ছে, প্রচণ্ড রোদও আছে, আর বশিষ্ঠ মুনি টেম্পল থেকে প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করে ওপরে যেতে হয় যোগিনী ওয়াটারফলসের দিকে। এবারে ইচ্ছে তো আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপাতত বশিষ্ঠ মুনি টেম্পলের সামনে আমাদের গাড়িটা পার্ক করে দাদা ছেড়ে দিলেন। এদিকে হচ্ছে বশিষ্ঠ মুনি টেম্পল, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তারপর ওখানটা দেখার পরে ডিসাইড করব যে কতটা যেতে পারি। বশিষ্ঠ মুনি টেম্পলের সামনে চলে এসেছি, এখানে জুতো খুলে তারপরে ভেতরের দিকে যেতে হবে।
বশিষ্ঠমুনি মন্দিরের নিচের দিকটায় রয়েছে একটি শিব মন্দির এবং কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে গেলেই রয়েছে রাম মন্দির। এই হলো রাম মন্দির। অনেক সময় জীবনের কিছু কিছু সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিতে হয়। পরে কখনো মানালি আসবো কি আসবো না, এলেও হাঁটতে পারবো কি পারবো না, এইসব দোলাচলকে দূরে সরিয়ে রেখে হাঁটা দিলাম যোগিনী ফলসের দিকে। বশিষ্ঠমুনি আশ্রম থেকে যে বেরোলাম ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এইখানে হচ্ছে বশিষ্ঠমুনি আশ্রম, আর ঠিক এই রাস্তাটা দিয়ে যোগিনী ফলস যাওয়ার রাস্তা। মোটামুটি 200 মিটার মতো হেঁটে এলাম। তারপরে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হচ্ছে, এখানে বড় বড় কিছু রিসর্ট আছে। হ্যাঁ, এখানে লেখা আছে বার্ডস ফ্লাই, ফিশ সুইম, পিগস লিটার। তাহলে আমাদের জঙ্গলগুলোতে যারা আগুন লাগায় তারা পিগস ছাড়া আর কিন্তু কিছু নয়। আরও খানিকটা এগিয়ে এলাম, নিচে বয়ে যাওয়া বিপাশা নদী, বিয়াস নদী, আর এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি ফলসের দিকে। ड्राई एप्पल है सूखा। ड्राई एप्पल। हाँ बहुत अच्छा फ्रूट है ये भी अच्छा फ्रूट है। ये कौन सा फ्रूट है? ये ड्राई एप्पल है, सेब ड्राई एप्पल। हाँ सेब का है। खे देखो, एप्पल की तरह। हाँ एप्पल की तरह ये इसका छिलका भी खाया जाता है। छिलका भी এটা বলছে জাপানি ফল, খেয়ে দেখি কিরকম লাগে। मारात्मक, बहुत अच्छा बहुत अच्छा है। इसमें बहुत পথশ্রমের ক্লান্তি দূর করার জন্য রাস্তার মাঝে মাঝে এরকম অনেক ব্যবস্থাই আছে। এখানে প্রচুর আপেল গাছ আছে। এখন আপেলের সময় নয়, আপেলগুলো হয়ও নি, তেমন ধরেনি, কিন্তু এইখানে এই আন্টি আপেল বিক্রি করছে, সেখানে আমরা নেব। একটা ড্রাই আপেল আর এখানে গোটা আপেল আছে। अपने कुछ नहीं, हाथ में दीजिए ना। हाँ, खाते खाते चले जाएंगे। नहीं कट करके खाने ऐसे। हाँ हाँ, तो 2 एप्पल के 4 टुकड़े कर दीजिए। अच्छा अच्छा देखिए जो जिसमें अच्छा अच्छा है हाँ, देखो नहीं जिसमें कुछ वैसा होगा नहीं, इसे ठीक है ना। देखो ओके ओके ना, ये कैसा होगा? ये भी अच्छा थोड़ा जे আপেল নিয়ে নিলাম, মুখেও ঢুকে গেছে, দিয়ে এবার বাকিটা নিয়ে আবার জার্নি শুরু। মোটামুটি 800-850 মিটার হাঁটার পর একটা দারুণ পাইনের জঙ্গল পড়েছে, যেরকম আমাদের লামাহাটা ইকো পার্কে আছে সেই রকম একটা পাইনের জঙ্গল। তবে তফাৎটা হচ্ছে এর উল্টো দিকে বয়ে চলেছে নিচ দিয়ে বিয়াস নদী। এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেলিংটা কিন্তু দারুণ, মানে একদম আমাদের পাহাড়ে যেমন, আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়ে, দার্জিলিংয়ের পাহাড়ে যদি হাঁটি, এই জায়গাগুলোয় ভীষণ পিছল থাকে। একটু মনে করে দেখুন, লামাহাটাতেই বলুন বা যে কোনো যদি পাইনের জঙ্গলে হাঁটি, এই জায়গাটা ভীষণ পিছল থাকে, একটা রিস্ক থাকে পা স্লিপ করে যাওয়ার। কিন্তু এখানে তা নয়, এখানে বেশ ড্রাই, হাঁটতে কোনো অসুবিধা হবে না। যে কোনো ধরনের মানুষ যাদের ট্রেকিংয়ে বিশেষ অভ্যস্তও নয়, তারাও কিন্তু সুন্দর যেতে পারে এই রাস্তাটা দিয়ে। আমাদের মোটামুটি 1200 মিটার মানে 1.2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এবার অমৃতেন্দু জিজ্ঞেস করলো কোন দিকে রাস্তা, এই দিকে রাস্তা। শেষ পর্যন্ত দেখা পেলাম যোগিনী ফলসের। উঁচু পাহাড় থেকে জলধারা গিয়ে মিশেছে বিয়াস নদীতে। আমরা আসার সময় বশিষ্ঠমুনি আশ্রমের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাতে এসেছি যোগিনী ওয়াটারফলসের দিকে। কিন্তু এইবার আমাদের যে ড্রাইভার দাদা, তিনি বলেছিলেন যে ওই রাস্তাটা ছাড়াও আরেকটা রাস্তা আছে যেটা নাকি বিয়াস নদীর পাশ দিয়ে যায় রাস্তাটা, সেই রাস্তাটা ধরে যদি আমরা নামি তাহলে অনেকটা কম সময়ে, বেশি ট্রেকিং করতে হবে না, অনেকটা কম সময়ে আমরা নিচে পার্কিংয়ের কাছে পৌঁছাতে পারবো। এখন দেখি সে রাস্তাটা আমাদেরও জানা নেই, একটু লোকজনকে জিজ্ঞেস করি, তারপরে আমরা নিচে যাচ্ছি। সবসময় অচেনা রাস্তায় যে যাওয়াটা ঠিক নয়, তার প্রমাণও কিন্তু আমরা হাতে নাতে পেয়েছিলাম এবার। আমি সবাইকে এটাকে অবশ্যই রেকমেন্ড করব না এইভাবে যেতে। ওই দিকটা আসতে গিয়ে প্যান্ট ভিজে গেছে, কিন্তু আমি এই দিক দিয়ে এসেছি, জুতোটা খুলতে হয়েছে, জুতো খুলে দাঁড়িয়ে আছি ঠিকই, ওরা জুতো ভেজানো না ভেজানোর চক্করে ওই দিক দিয়ে এসছে, কিন্তু আমি পারিনি, আমার খুব পা স্লিপ করছিল ওই দিক দিয়ে, আমি এদিকটা দিয়ে এলাম। আমরা যে বললাম অন্য রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আসছি।
এটা দিয়ে আমাদের একটু ভুল হয়ে গেছিলো, যাই হোক সেই জন্য জুতো ভিজে গেছে। জুতোটা এখন ভেজা জুতো পরেই কিছু দূর যেতে হবে। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, দেখুন মানুষ মাত্রই ভুল করে, আমাদেরও ভুল হয়েছে, কিছুটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। যাই হোক, এবার আমরা যতগুলো ব্লগ দেখে এসেছি, আমি নাম মেনশন করছি না, যতজনের ব্লগ দেখে এসেছি সবাই বলেছেন যে বশিষ্ঠ মুনি আশ্রমের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে যদি আমরা যাই, লোককে জিজ্ঞেস করলে একদম ফলসের ওপরে পৌঁছানো যায়। কিন্তু এইখানেই আমি একটা ভুল, সেটা আমি ফার্স্ট বলি। প্রথম ভুল হচ্ছে, সেই রাস্তাটা ধরে আমরা গেছি, আপনাদেরকে দেখিয়েওছি, কিন্তু সেই রাস্তাটা ধরে যদি আমরা একেবারে ফলসের ওপরটাই যেতে চাই, সেখানে কিন্তু নদীকে ক্রস করতে হচ্ছে। আপনাদের দেখালাম নদী ক্রস করতে গিয়ে আমাদের কী অবস্থা হয়েছে। আর আমরা যে দিকটায় গেছিলাম সেটা কিন্তু ফলস থেকে খানিকটা দূরে, একেবারে ফলসটা যে পুরোপুরি সামনে থেকে দেখা যায় এটা নয়, এটা কিন্তু আপনার কোনো ইউটিউব চ্যানেলে বলবে না। এবার আপনাদের বলি যে খুব সহজে কিভাবে আপনারা, বেশি রাস্তা হাঁটতে হবে না, মাত্র 1 কিলোমিটার হাঁটলে, কোনো স্টিফনেস নেই, কিচ্ছু না, সেই রাস্তায় আপনারা পৌঁছাতে পারেন যোগিনী ফলসে। এই জায়গাটায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যোগিনী ফলসের জন্যই ভিউ পয়েন্ট। এইখানটা দেখাও, যোগিনী ফলস এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, হ্যাঁ, এবং এখানে যোগিনী ফলসে যাওয়ার জন্য পেড পার্কিংও আছে। এখানে বশিষ্ঠ মুনির যে আশ্রমের পাশ দিয়ে নয়, কিন্তু এই জায়গা থেকে বশিষ্ঠ মুনি আশ্রম প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে। এই জায়গাটা এক্সক্লুসিভলি ফর যোগিনী ফলস। এই যে রাস্তাটা কোনো দিকে বাঁকতে হচ্ছে না, এই রাস্তাটা শেরে পাঞ্জাবের উল্টো দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে যদি আমরা সোজা হাঁটতে থাকি, কোনো স্টিফনেস নেই, কিচ্ছু না, একদম সুন্দর রাস্তা, পায়ে হাঁটা রাস্তা, গাড়ি যাচ্ছে কিছুটা দূর, বাইক তো যাচ্ছেই, সেটা দিয়ে যদি আমরা পৌঁছাই, তাতে যোগিনী ফলসের মাঝখানটাতে পৌঁছাচ্ছি। তারপরে বাকি রাস্তাটা যদি আমরা হাঁটি তাহলে একেবারে যোগিনী ফলসের মুখে যেতে পারে। কিন্তু আমরা যেহেতু ভুল বুঝেছি, কিছুটা আমাদেরও ভুল, যাই হোক, সেই সব জায়গা থেকে আমরা একেবারে মুখটাতে পৌঁছাতে পারিনি, কিন্তু উল্টো দিকে যোগিনী ফলসের একদম কাছাকাছি গেছি। নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি পরবর্তীকালে যারা আসবেন এই ভুলটা করবেন না। এই যে শেরে পাঞ্জাব হোটেলটা, তার উল্টো দিকটাতে এটা হচ্ছে যোগিনী ওয়াটারফলস যাওয়ার রাস্তা, আর এই সাইডটা হচ্ছে মানালি যাওয়ার রাস্তা, এবং এই দিক দিয়ে গেলেই আমরা জিসপা পৌঁছাতে পারি। আমাদের মেয়েদের যেখানেই বেড়াতে যাই, একটু আধটু শপিং না করলেই নয়। তাই মানালি ফিরেই শপিংয়ে বেরিয়ে পড়েছিলাম। সব ট্যুরিস্ট স্পটেই জিনিসপত্রের দাম একটু বাড়িয়েই রাখে, তাই বার্গেনিং করতেই হয়। তবে সবে মিলে এই দোকানটি আমার বেশ ভালো লেগেছিল। हमारा दुकान का नाम है अनस कश्मीर आर्ट एम्पोरियम, আচ্ছা, मॉडल टाउन में, अतिथि स्वीट्स के सामने। আমরা ওনার কাছ থেকে কিনলাম, আমাদের খুব ভালো লেগেছে ওনার ব্যবহার এবং জিনিসপত্র, খুবই ভালো মেটেরিয়াল সমস্ত কিছু। হ্যাঁ, ওনার হাওড়াতেও যান, হাওড়াতেও উনি দোকান দেন, আর এয়ারপোর্টেও ওনার নিজস্ব দোকান আছে। যারা ওখান থেকে ভিউয়ার্স যারা দেখবেন তারা ওখান থেকেও কিনতে পারেন। ওনার সাথে যোগাযোগ করলে উনি বললেন বাড়িতে ডেলিভারিরও ব্যবস্থা করা হয়। ব্যাপারটা হচ্ছে দাদা কাশ্মীরি, আমাদের এখনো কাশ্মীর যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু দাদার দৌলতে আমাদের কাওয়া চা খাওয়া হয়ে গেল। কাশ্মীরি কাওয়া, থ্যাংক ইউ সো মাচ। কালকে যে হোটেলটায় ডিনার করেছিলাম, সেম হোটেলে ডিনার করে আবার ফিরে আসতে হলো, কারণ এদের খাবারের টেস্ট এতটাই ভালো ছিল। কালকের মতনই চিকেন নিয়েছি আর একটা পনির বাটার মশলা নিয়েছি, আমরা বলে গেছিলাম পনির নেবো বলে। তো চিকেনের টেস্টটা, আমি চিকেন খাচ্ছি না, যারা খাচ্ছে তারাই বলবে, আমি পনির বাটার মশলার টেস্টটা নিয়ে, মানে সত্যি কোনো কথা হবে না, এত অসাধারণ, এত দারুণ। মানালি ম্যালের কাছে ঠাকুর ধাবা, আমি সবাইকে বলবো যারা মানালি আসবে এখানে অবশ্যই ট্রাকের খাবারটা খেতে। পরের দিন সোলাং ভ্যালি অটল টানেল হয়ে রওনা দিয়েছিলাম জিসপার উদ্দেশ্যে। সেই গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওর ভালো মন্দ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার। আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।